নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রান আপনাদের স্বাগত জানাচ্ছি। অসমে রয়েছে ভারতপন্থী সরকার, পশ্চিমবঙ্গে এর সম্পূর্ণ উল্টো। অসমে রয়েছে ভারতপন্থী সরকার, তাই এ রাজ্যে ভারতের ভালোর কথা ভেবে অনুপ্রবেশকারীদের তাড়াতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের ব্যাপারটা ঠিক এর উল্টো, একথা বলেছেন ডোনারো কেন্দ্রীয় শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি পদেও রয়েছেন। কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে বুধবার শিলচরে বিজেপি কার্যালয়ে সরকারের কাজকর্মের খতিয়ান তুলে ধরতে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সুকান্ত বাবু। ওই সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশ সম্পর্কিত প্রশ্নে সে রাজ্যের মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে বিধে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার কোনপন্থী তা তাদের কার্যকলাপের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। ওই দল অনুপ্রবেশকারীদের পরোক্ষে মদত দেওয়ার পাশাপাশি দলের নেতারা বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক এবং অপারেশন সিঁদুর নিয়েও প্রশ্ন তুলে থাকেন। কেন্দ্রীয় সরকারের কাজকর্মের খতিয়ান তুলে ধরতে গিয়ে তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চলকে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার যতখানি গুরুত্ব দিয়েছে এর আগের কোনো সরকারই তা দেয়নি। এদিকে মন্ত্রী কৌশিক রায় জানান, শিলচর সিভিল হাসপাতালে এমআরআই ব্যবস্থা করা হবে, তা সহ বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। মিজোরামে যুক্ত করার জন্য সেখানে ফুল লেনিং এর কাজ আজকের দিনে চলছে। প্রায় দুটা প্যাকেজে প্রায় আজকের দিনে 40% উপর কাজ আজকের দিনে সম্পূর্ণ হয়েছে। আজকের দিনে আমরা মণিপুরের সঙ্গে যুক্ত করার জন্য শিলচর জিরিবাম ফুল লেনিং এর কাজ চলছে। দুটা প্যাকেজে এটারও কাজ আরম্ভ হয়েছে। আমরা জানি যে শিলচর থেকে চুরাইবাড়ি পর্যন্ত ত্রিপুরাকে যুক্ত করার জন্য সেখানে প্রায় 4000 কোটি টাকার অধিক টাকার কাজ 7টা প্যাকেজের মধ্যে প্রায় 3টা প্যাকেজের কাজ আরম্ভ হয়েছে। বাকি যে 4টা প্যাকেজ, এই 4টা প্যাকেজের কাজ আগামী কিছুদিনের মধ্যে আরম্ভ হবে। আমাদের সরকারের প্রতিশ্রুতি ছিল যে আমাদের সরকার বরাক নদীর উপর আমরা 4টি নতুন ব্রিজ আমরা স্থাপন করব। আর আপনারা জানেন যে আমাদের সরকারের সময় ঘোষণা হয়েছিল, আর আমাদের সরকার আসার পরে অন্নপূর্ণা ঘাটে যে বরাক নদীর উপর যে সেতু, সেই সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে। আজকের দিনে শিলঘাটে ব্রিজের কাজ চলছে। আজকের দিনে সোনাবাড়ি ঘাটে সেই যে ব্রিজ, সেই ব্রিজের কাজ শুরু হয়েছে, চলছে। আমাদের 5 গ্রাম বাইপাসে বরাক নদীর উপর, আমাদের বদরপুর বাইপাস বরাক নদীর উপরে ব্রিজের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। কাটাখালে নতুন পুরানা যে রেল ব্রিজ ছিল সেখানে নতুন ব্রিজ ইতিমধ্যে স্যাংশন হয়েছে। নতুন যে প্যাকেজ 1-এ সেই কাজ ইতিমধ্যে আরম্ভ হওয়ার কথা আছে। সঙ্গে সঙ্গে আমাদের মধুরা ঘাটে যে ব্রিজ, এই ব্রিজের প্রায় 100 কোটি টাকার ব্রিজেরও আগামী সেপ্টেম্বর মাস থেকে এই ব্রিজেরও কাজ আরম্ভ হবে, যাতে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা যায়। সেই পরিকল্পনা আসাম সরকার এবং কেন্দ্র সরকারের মাধ্যমে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে একটা যোগাযোগ ক্ষেত্রে যে সবচেয়ে বড় উপহার যে আমাদেরকে দিয়েছেন, সেটা হলো যে 5 গ্রাম বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড হাই স্পিড এক্সপ্রেসওয়ে, যেটা উনি ইতিমধ্যে কেন্দ্র মন্ত্রিসভা এটাকে অনুমোদন দিয়েছে। আর এটার জন্য প্রায় 23,000 কোটি টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। এবং আমি মনে করি এই রাস্তা যদি আমরা সম্পূর্ণ করে নিতে পারি, বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরামের জন্য একটা গেম চেঞ্জার হবে। যেভাবে এই রাস্তার পরিকল্পনা তৈরি করা হয়েছে, যে মাত্র 100 বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত অনলি 166 কিলোমিটার এটা ডিস্টেন্স হবে। আর বরাপানি থেকে যে গুয়াহাটি, সেটা প্রায় 9500 কিলোমিটার, মানে 266 কিলোমিটার। গুয়াহাটি থেকে 266 কিলোমিটারে আমরা বরাক উপত্যকাতে পৌঁছতে পারবো 5 গ্রাম পর্যন্ত। এবং এটা সুন্দর পরিকল্পনা কেন্দ্র সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, যে কাজগুলি আমরা খুব তাড়াতাড়ির মধ্যে, এই বছরের মধ্যে এই কাজ আরম্ভ হবে। আর এই কাজ আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইচ্ছা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের ইচ্ছা আছে যে আমাদের এই রাস্তা যখন আমরা শিলান্যাস করব, আর সঙ্গে সঙ্গে আমাদের জানেন আপনারা একটা নতুন বিমানবন্দরের পরিকল্পনা এখানে চলছে। দুটি কাজেরই যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এনে এই কাজে যাতে শুভারম্ভ করা যায়,
এই পরিকল্পনা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় নিয়েছেন। মণিপুরের একটা লিগাসি আছে, সেটা প্রথমে আপনাকে জানতে হবে। ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রী, যাকে সকল আয়রন লেডি বলা হয়, তার আমলেও মাসের পর মাস মণিপুরে জাতি দাঙ্গা হয়েছে, যখন দুটি সম্প্রদায় পরস্পরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, এক্ষেত্রে মৈতেই এবং কুকি, তখন স্বাভাবিকভাবে সেখানে কারো পক্ষেই কিছু করা সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টি যে কাজটা করেছে, যে আমাদের নিজেদের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে আমরা তার পদ থেকে সরিয়ে দিয়েছি, মুখ্যমন্ত্রী পালায়নি, আমরা সরিয়ে দিয়েছি তাকে, যে তাতেও যদি জনগণের কনফিডেন্স ফিরে আসুক, ভারতবর্ষের সরকার যত সম্ভব চেষ্টা করা যায়। এবং মণিপুরে এটা আজকে নতুন নয়, বছরের পর বছর ধরে এরকম হিস্ট্রি আছে মণিপুরের। আপনি যদি বলেন, আপনাকে আমি আলাদা করে দিয়ে দেবো কোন সালে কতদিন বন্ধ ছিল মণিপুর, কতদিন উত্তপ্ত ছিল, কতদিন কি হয়েছে। এর আগের প্রচুর লম্বা হিস্ট্রি আছে, ইন্দিরা গান্ধীর আমলেও হয়েছে, নেহরুজির আমলেও হয়েছে। তো স্বাভাবিকভাবে যখন দুটো জনগোষ্ঠী পরস্পরের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, আমার মনে হয় দুই গোষ্ঠীর মানুষকে নিয়ে আমাদের ওখানে মন্ত্রীরা যারা আছেন তারা করেছেন। সফলতা এবং বিফলতা নির্ভর করে হচ্ছে স্কেলের উপরে, মানে দুটো স্কেলকে পাশাপাশি রাখলে তবে তো আপনি বিচার করতে পারবেন। আপনি কংগ্রেস আমলে কতবার হয়েছে, কতদিন গণ্ডগোল হয়েছে, আর আমাদের আমলে কতদিন গণ্ডগোল হয়েছে, আপনারা হিসাব করুন। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। একসময় নর্থ ইস্টে অমিত শাহজি যখন আমাদের রাষ্ট্রীয় সভাপতি ছিলেন, তিনি নর্থ ইস্ট প্রবাসে আসতেন, পার্টির প্রবাসে আসতেন। তাকে যখন আসতে হতো, সামনের যে সিট হয় গাড়ির, সেই গাড়িতে বসতে দিত না সিকিউরিটিরা, ওনাকে মিডিল সিটে বসতে হতো, দুপাশে দুজন সিকিউরিটি বসতো, যাতে গুলিটা লাগলে ওদের গায়ে লাগে, সামনে একজনকে বসতে হয়। এই রকম পরিস্থিতি একসময় নর্থ ইস্টে ছিল। সেই জায়গা থেকে আমরা কোন জায়গায় নিয়ে এসেছি, সেটা কতগুলো আমরা চুক্তি করেছি, শান্তি চুক্তি করেছি, করে সেই জায়গায় আমরা আনতে পেরেছি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই সরকার, যাকে এনডিএ সরকার বলি আমরা বর্তমানে, তা 11 বছর পূর্ণ করেছে। তো এই 11 বছরে কি পরিবর্তন এসেছে, তাকে যেমন সংখ্যা তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ কত রাস্তা ছিল এখন কত হয়েছে, কত আইআইটি ছিল কত এখন আইআইটি হয়েছে, কিন্তু তার থেকেও আরও একটা বিষয় আছে যেটাকে অনুধাবন করার বিষয়, সেটা সংখ্যা তত্ত্ব দিয়ে বোঝা যায় না। সেটা নরেন্দ্র মোদীর এই সরকার কি করতে পেরেছে। আপামর ভারতবাসী, সে আমাদের এদিকের কামরূপ থেকে শুরু করে এদিকে কচ্ছ পর্যন্ত, বা কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, যে 1000 বছর ধরে আমরা পরাধীন থাকার ফলে যে জাতিটা অনেকটা নুব্জ হয়ে গেছিল, অনেকটা ঘাড় ঝুলে গেছিল, কনফিডেন্সের অভাবে ভুগছিলাম আমরা, সেই জাতিটাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গোটা বিশ্বের সামনে বলতে শিখিয়েছে, এস উই ক্যান, আমরা পারি করতে। এবং গোটা বিশ্বের সামনে একটা অদ্ভুত ভারতবর্ষের ছবি গেছে। আমি একটা পুরনো জিনিসের উদাহরণ দিয়ে শুরু করতে চাই। যখন কোভিডের মহামারী চলছিল, সেই সময় মাঝে একসময় বিজ্ঞানীরা বললেন যে একটা ট্যাবলেট আছে বা একটা ওষুধ আছে, হাইড্রক্সিক্লোরোকুইনিন, সেটা খেলে পরে নাকি কোভিড হবে না। জেনারেলি এটা আগে ম্যালেরিয়াতে ব্যবহৃত হতো, পরবর্তী সময় আর্থারাইটিসের ট্রিটমেন্টেও ডাক্তারবাবুরা ব্যবহার করেন। তো যখন সবাই ভারতবর্ষ থেকে, যেহেতু ভারতবর্ষ প্রচুর ম্যানুফ্যাকচার করে হাইড্রক্সিক্লোরোকুইনিন, সবাই ভারতবর্ষ থেকে চাইতে শুরু করলো। আমেরিকাও বললো আমাদেরকে দিতে হবে। তো ছোট একটা দেশ ব্রাজিল, তারাও চেয়েছিল যে আমাদের ভারতবর্ষ যেন আমাদেরকে হাইড্রক্সিক্লোরোকুইনিন পাঠায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যেরকম আমরা ভ্যাকসিন মৈত্রী করেছি, সেরকম কোভিডের সময় তিনি পাঠালেন। সেটা বড় কথা নয়, ভারতবর্ষ পৃথিবীর অনেক দেশে পাঠিয়েছে। কিন্তু বড় কথাটা কি, ব্রাজিলের তৎকালীন রাষ্ট্রপতি তিনি ভারতবর্ষকে ধন্যবাদ জানালেন, ভারতবর্ষ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন। কিভাবে ধন্যবাদ জানালেন? উনি একটা ফটো টুইট করলেন। এর মাধ্যমে বোঝা যায় যে ভারতবর্ষ কীভাবে পরিবর্তিত হচ্ছে। সেই ফটোটা কি, সেই ছবিটা কি? সেই ছবিতে দেখা যাচ্ছে বজরংবলী হনুমান বিশল্যকরণী নিতে যাওয়ার সময় গোটা পাহাড়টাকে তুলে এনেছিলেন, গন্ধমাদন পর্বত। সেই ছবি টুইট করছেন ব্রাজিলের রাষ্ট্রপতি, যিনি জাতিতে বা ধর্মে খ্রিস্টান, ভারতবর্ষের সংস্কৃতি সম্পর্কে তার হয়তো আগে খুব একটা আইডিয়া ছিল না। তিনি সেই ছবি টুইট করে বলছেন
যে যেভাবে গন্ধমাদন পর্বত দিয়ে বিশল্যকরণে নিয়ে এসে ভাই লক্ষণের জীবন বজরংবলী বাঁচিয়েছিলেন, ঠিক সেইভাবে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর 140 কোটির ভারত ব্রাজিলকে হাইড্রক্সি ক্লোরোকুইনিন দিয়ে জীবন বাঁচাচ্ছে বা বাঁচিয়েছেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমরা এই 11 বছরে আমরা এটা করতে পেরেছি।